জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। একটা করে নির্বাচন আসে, একটা করে নির্বাচন যায়, বাক যুদ্ধ শুরু হয়, বিদ্রোহ শুরু হয়। এই রাজা বলে, দেখো ওই রাজাই তো আসল দোষী, তাই জন্য সংগঠন বাড়ছে না। অন্য রাজা বলে, অন্য নেতা বলে যে এই রাজা তো আসলে সংগঠনটাকে কুক্ষিগত করে নিয়েছে। কেউ বলে যে আমাদের সংগঠনের অনেক খামতি ছিল, তা নির্বাচনের আগে সেই খামতিগুলো কেন মেটানো যায়নি? প্রত্যেকটা নির্বাচন যাওয়ার পরে, শেষ হওয়ার পরে, গোহারান হারার পরে কেন বারবার এই খতিয়ানগুলো দিতে হয়? কেন বারবার বলতে হয় যে আমাদের সাংগঠনিক কিছু ভুল ত্রুটি ছিল, সেগুলো আমরা মিটিয়ে নেব? কেন নির্বাচন শেষ হওয়ার পরেই বারবার কোনো নেতাকে পদত্যাগ করে বলতে হয় দলে থেকে কাজ করতে পারছি না? কেন? যারা রাস্তায় নেমে মিছিলটা করলেন, যারা দেওয়ালটা লিখলেন, যারা ঘর ছাড়া ছিলেন, আজ তাদের হয়ে আমি প্রশ্ন করছি, শীর্ষ নেতাদেরকে প্রশ্ন করছি, বিজেপির যে এই সাংগঠনিক ত্রুটিগুলো কেন আগে থেকে বোঝা যায় না? একটা শৃঙ্খলাবদ্ধ দলে কেন আগে থেকে যে একের পর এক ড্যামেজগুলো হচ্ছে, সেই ড্যামেজগুলোকে কন্ট্রোল করা যায় না? যারা রাস্তায় মার খাচ্ছে, যারা আবেগে আজও বলছে যে আমাদের পদ্ম ফুল এবং এই পদ্ম ফুলটাই একদিন সরকারে আসবে, তাদের কি আশাভঙ্গ হচ্ছে না এই মুহূর্তে? এই মুহূর্তে কোটি কোটি যে বিজেপি সমর্থক রয়েছেন, যারা শুধুমাত্র নরেন্দ্র মোদীর মুখ দেখে হয়তো ভোটটা দিচ্ছেন, তাদেরকে কি জবাব দেবেন নরেন্দ্র মোদীর পরে যারা নেতারা রয়েছেন তারা? আজ এই প্রশ্ন আমি করছি না, এই প্রশ্ন করছে একদম প্রান্তিক স্তর থেকে, জেলায় জেলায়, ব্লকে ব্লকে যারা কাজটা করছেন সেই সমস্ত কর্মী, একদল নেতা আর একদল কর্মী, যারা সারা জীবন কর্মী হয়ে থাকেন যে কোনো দলের, সেই কর্মীদের প্রশ্ন নিয়ে আজ আমি এসেছি এবং প্রশ্নটা করব নেতা যারা তাদের। প্রথমেই দেখে নেব যে প্রতিবেদন, সে প্রতিবেদন। একুশের বিধানসভা থেকে শুরু, এরপর পঞ্চায়েত, পুরভোট, এমনকি উপনির্বাচনেও আশানুরূপ ফল হয়নি বিজেপির। যদিও বিজেপির দাবি রাজ্যে লাগামহীন সন্ত্রাসের কারণে ভোট নেই বিজেপির ঝুলিতে। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, সেই অভিযোগের বাইরেও খারাপ ফলের আরও একটি বড় কারণ হলো সংগঠন নিয়ে তীব্র অসন্তোষ, যে কারণে শিবির বদলেছেন জয়প্রকাশ মজুমদাররা। সেই ক্ষোভের তালিকায় নতুন সংযোজন গৌরীশঙ্কর ঘোষ। রাজ্য বিজেপির সম্পাদক পদে ইস্তফা। আজকে অদক্ষ তৃণমূলের দলদাস, তৃণমূলের সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে এসে জেলা কমিটি, মণ্ডল কমিটিতে বসানো হচ্ছে। আমরা রাজ্যকে জানানো সত্ত্বেও রাজ্য কোনো সদুত্তর দেয়নি। গৌরীশঙ্করের অভিযোগের কাঠগড়ায় রাজ্য নেতৃত্ব। সেই রাজ্য নেতৃত্বের বিরুদ্ধেই সরব বিজেপি সাংসদ তথা বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি সৌমিত্র খা। দেখুন, এটা তো অস্বীকার করে লাভ নেই। তৃণমূল কংগ্রেসের কাছে আমাদের শেখার আছে এবং অপরিণতদেরকে যে রাজ্য নেতৃত্ব মাথায় বসালে এই অবস্থাটায় দাঁড়িয়ে যায়। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে গৌরীশঙ্করের বক্তব্যকে সমর্থন করে টুইট অনুপম হাজরার। টুইটে অনুপম হাজরা লেখেন, আসল রহস্যটা কি? কেন এতগুলো ইস্তফা একসঙ্গে? রাজ্য বিজেপির গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করা উচিত। যতদূর জানি গৌরীশঙ্কর বাবু একজন ভালো সংগঠক। এই যে মানুষগুলো যারা টিকে রয়েছেন তাদেরকে বা কেন গুরুত্ব ঠিকঠাক দেওয়া হচ্ছে না সেটাই জানার আমার খুব ইচ্ছা। কারণ মাটি কামড়ে পড়ে থাকা মানুষগুলো গুরুত্ব না পেলে তো খুব মুশকিল। সংগঠনের পক্ষে একটা এক কথায় বড় ধাক্কা। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের কটাক্ষ, রাজ্য বিজেপিকে কুক্ষিগত করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী, তাই এই অবস্থা। ক্রান্তের নায়ক হচ্ছেন আর কেউ নন, শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই তার লক্ষ্য ছিল রাজ্য বিজেপির কর্তৃত্ব হাতে নেওয়া। বিজেপির কি ওইসব হরিদাস পালদের কথার উত্তর আমি দিই। তবে শুধু গৌরীশঙ্কর ঘোষই নয়, তালিকায় নাম জিতেন চ্যাটার্জির। তার দাবি, বিপদের দিনে একমাত্র শুভেন্দুকেই পাশে পেয়েছেন। জিতেন চ্যাটার্জির মন্তব্যকে কটাক্ষ দুর্গাপুরের বিজেপি নেতা লক্ষণ ঘরুইয়ের।
যদি সাপোর্ট না করে তাহলে কি করে হবে? 2019-এর পর থেকে কেমন একটা অন্য রকমের এখানে বাতাবরণই তৈরি হয়েছে, এবং 2021-এর পর তো পাণ্ডবসের যেভাবে আমরা দল দেখেছি সেটা কিছুই নেই। গুলি চলেছে, হ্যাঁ বেঁচে গেছে উনি, আমরা জানি এটা সারা বাংলায় চলছে। এটা অনেক বছর পরে 50 যখন খুন হয়ে গেছে আমরা করতে পেরেছি, করতে পারিনি, কিন্তু উনি সেই ধরনের কিছু হয়নি। হ্যাঁ গুলি করেছে, হতে পারতো কিছু, কিন্তু সেরকম হয়নি। তারপরও পার্টি খবর নিয়েছে, পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, একের পর এক ভোটে হারের পর যখন দলের হাত শক্ত করা দরকার, তখন সংগঠন নিয়ে ক্ষোভ প্রকাশ্যে তুলে ধরছেন বিজেপি নেতারা। রিপাবলিক বাংলা। বাংলার মানুষ জবাব চাইছে, বাংলার মানুষ জবাব চাইছে সেই সমস্ত নেতাদের থেকে এবং শীর্ষ নেতাদের থেকে। এবং অবশ্যই এই যে নির্বাচনটা আমরা দেখলাম, এই নির্বাচনে দুটো জিনিস উঠে এলো। এক হচ্ছে বিজেপি কিন্তু আরও খতিয়ে দেখার মতন একটা পরিস্থিতিতে বোধহয় নিজেকে রাখতে চাইছে। এবং অন্যদিকে আমরা দেখতে পেলাম যে বামেদের মধ্যে থেকে একজন রয়েছেন আজকে ফুয়াদ হালিম, সে ফুয়াদ হালিমরা কিন্তু আবার কিছুটা হলেও অক্সিজেন পেল। তাহলে কি আবার বাইনারিটা বদলে গেল? দ্বিমাত্রিক যে বাইনারিটা ছিল আগে, যে লড়াইটা আসলে তৃণমূল বনাম বিজেপি, সেটা কি আবার বদলে গিয়ে তৃণমূল বনাম বামের দিকে এগোচ্ছে? এই সমস্ত যে পোস্টমর্টেম, সেই পোস্টমর্টেম আজকে হবে। এই মুহূর্তে যারা রয়েছেন আমার সাথে স্টুডিওতে রয়েছেন দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র, রয়েছেন ডক্টর ফুয়াদ হালিম কংগ্রেস, রয়েছেন ডক্টর ফুয়াদ হালিম সিপিআইএম মুখপাত্র, রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস মুখপাত্র, এবং বৈশানব চট্টোপাধ্যায় থাকবেন তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে যাব আমি, তার আগে একটা 1-to-1 আমি যার সাথে কথা বলতে চাই, দিলীপ ঘোষ আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ আমাদের সাথে রয়েছেন। দিলীপ দা, জানতে চাইছে বাংলা, জবাব চাইছে বাংলা যে কি হলো এবারের নির্বাচনেও দুটো আসনে আপনারা হারলেন। এই যে সংখ্যাগুরুর ইকুয়েশন, কি কারণে হেরেছেন, তার যে ফেসবুকে নানা মুনির নানা মত, আপনার থেকে বাংলার মানুষ জানতে চায় আসলে হলোটা কি? পর থেকে যে ফেজটা চলছে সেই পরিস্থিতি একই ধরনের আছে এখনো। সেই ভয়ের পরিস্থিতি, সেই লড়াই। নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে একজন বিধায়ক বলে দিচ্ছে যদি আপনি ভোট দিতে যান, ধরে নাও আপনি আমার বিরুদ্ধে আছেন। সেখানেই আমি নির্বাচনী প্রচারে গেছিলাম পাণ্ডবেশ্বরে, লোক বেরোচ্ছে না, কথা বলছে না, আর ভোট দিতে যান। আমি বলেই এসেছিলাম ওখানে যে এটা হবে, আর সেখানে প্রায় 2 লাখ ভোট ওরা পেয়েছে বা জিতেছে। একটা বিধানসভায় যদি এই হয়, একটা লোকসভায় আপনি কী করে জিতবেন? ঠিক একই পরিস্থিতি কুচবিহার থেকে আসানসোলে একই ঘটনা ঘটছে সব জায়গায়। এখন হতে পারে সংখ্যালঘু ভোট পেয়ে সিপিএম একটু, আপনি আপনার কথায় অক্সিজেন পেয়েছি, তো অক্সিজেন সিলিন্ডার লাগানো আছে, অক্সিজেন পেল কোথায়? আর যে মুসলিমরা চোখ বন্ধ করে টিএমসিকে ভোট দিচ্ছিলেন, ইদানিং কিছু ঘটনা পরম্পরায় তারা একটুখানি নারাজ হয়েছেন, টিএমসিকে শিক্ষা দেওয়ার জন্য সিপিএম দিয়ে কিছু ভোট দিয়েছেন। এতে বাংলার রাজনীতি ইকুয়েশন পাল্টায়নি। কিন্তু দিলীপবাবু, দুটো উপনির্বাচনেই আমরা দেখেছি আপনারা সংখ্যালঘুদের কাছেও তো অ্যাপ্রোচ করেছিলেন, ওদের লিড বাড়তো। সংখ্যালঘুদের কাছে তো আপনারাও অ্যাপ্রোচ করেছিলেন, ভোট দেওয়ার জন্যই অ্যাপ্রোচ করেছিলেন। অগ্নিমিত্রা পালকেও আমরা দেখেছি, আমরা কারোর সঙ্গে কেয়া ঘোষকেও দেখেছি অ্যাপ্রোচ করি না। না, আমরা কাউকে পুরো অ্যাপ্রোচ করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করি। সারা ভারতবর্ষের সমস্ত মানুষকে এদেশের নাগরিক এবং ভোটার মনে করি, তাই সবার জন্য একই ট্রিটমেন্ট করি, আলাদা কিছু করি না। যারা করে তাদের সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই। সমস্ত ভারতীয়কে, সমস্ত ভোটারকে, সমস্ত নাগরিককে আমরা একইভাবে দেখি। আর তারা ভোটার নয়, তারা এখানকার নাগরিক, তাদের এই বাংলায় অধিকার আছে এবং তাদেরকে ন্যায় দেওয়ার অধিকার আমাদের আছে, সেইভাবেই কথা বলি। যারা মুসলিম ভোট কম হলো বেশি হলো চিন্তা করে আমাদের প্রশ্নই নেই এরকম। আর সেটা লোকসভা বিধানসভায় আমরা দেখেছি, আর তারা আমাদের ভোট দেননি। আর আজকে তারা যে টিএমসিকে চোখ বন্ধ করে সাপোর্ট করার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, মুড়ির মতো মারা যাচ্ছেন তারা, হয় মারছেন না হয় মরছেন বা হয় জেলে যাচ্ছেন। সবচেয়ে বেশি টার্গেট সংখ্যালঘুরা হচ্ছেন, কিন্তু তাদের নেতারা কেনা হয়ে গেছে, তারা বাধ্য, ওদের কাছে মাথা বিক্রি করেছেন, তাদেরকে ভোট দিতেই হবে। কিন্তু দিলীপবাবু, অনেক নেতারা দিলীপবাবু বলছে মাটি কামড়ে পড়ে থাকা যারা পুরনো কর্মী আছে তাদেরকে আপনারা একটু একটু করে সরিয়ে দিচ্ছেন। যারা একদম পুরনো সময় থেকে যারা বাংলায় মাটি কামড়ে পড়েছিল তাদের আর দেখা যায় না বিজেপিতে, এখন নতুনদের পালা। পার্টি যদি এগোয়, নতুন লোক নিতে হবে। সব পার্টি এগোয়, ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে এগিয়েছে, বিভিন্ন পার্টি থেকে যোগ্য লোকেদের নিয়ে এসছে, সম্মান দিয়েছে, তারা জিতিয়েছেন, এগোচ্ছে। পশ্চিমবাংলায়ও যে হাওয়া উঠেছিল, আমাদের 38%, 40% ভোট পেয়েছিলাম আমরা, তারা সব বিজেপির নয়, সমাজের লোক। তারা কখনো অন্য পার্টিতে সাপোর্ট করতেন,
সাধারণ কর্মী সাপোর্টার থেকে নেতা সবাই এসছেন, সবাইকে জায়গা দিয়েছি, নাহলে 2% থাকতো বিজেপি। যারা এইসব কথা বলছেন তারা এরকম, কিন্তু বিজেপি বাড়ার পিছনে সমস্ত লোকেদের যোগদান আছে। আজ যদি রেজাল্ট ভালো না হয় তাদেরও দায়িত্ব আছে। কেউ যদি পালিয়ে যায় এই সুযোগে, আমি ভাববো যে আপনি দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছেন, এটা শোভা দেয় না। সেই জন্য পার্টিকে আমরা বাড়িয়েছি, পার্টিকে আমরা জিতিয়েছি। পার্টি যে রেজাল্ট খারাপ হয় সেটাকে মেনে নিয়ে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। হতে পারে পার্টির মধ্যে কোথাও ইকুয়েশনের গন্ডগোল হচ্ছে, যারা এখন নেতৃত্বে এসছেন তারা নতুন, তারা কাজটা ধরতে একটু সময় লাগবে, সমস্যাটা বুঝতে সময় লাগবে। সেই ইকুয়েশনের গন্ডগোলটাই বাংলার একদম প্রান্তিক সমর্থক যারা, সেই ইকুয়েশনের গন্ডগোলটার খেসারত তারা দিচ্ছে। তারা তো রাস্তায় মার খাচ্ছে, তারা তো পাড়ায় গিয়ে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। তারা ভাবছে যে বিজেপির দ্বারা কিছু হবে কি হবে না বোঝা যাচ্ছে না, এদিকে আমরা মার খেয়ে যাচ্ছি। প্রতি দলে তা হয়, সিপিএমও হয়েছে, বিজেপিতেও তো তাই হচ্ছে। আমার চেয়ে বেশি কে মার খেয়েছে? না না, আমার চেয়ে বেশি কে মার খেয়েছে? আমাকে নেতা বলুন, কর্মী বলুন, কার্যকর্তা বলুন, আমি তো আছি সঙ্গে। আমি তো লড়াই করেছি, আমাকে দেখে তারা লড়াই করেছে। আর বিজেপি করতে গেলে মার খেতে হবে, এটা জেনেই আসতে হবে। তারা জানেও, সেই জন্য কেউ চলে যায়নি। এক আধজন হয়তো মিডিয়াতে আসার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, প্রচার করছে, সেটা আলাদা জিনিস। সাধারণ কর্মী প্রত্যেকটি লোক আছে। আমি আছি এখন ভাঙড়ে, যেখানে আমি থাকি, যেখানে বিজেপি কোনোদিন জেতার চান্স নেই। অন্য পার্টি জিতেছে, কিন্তু এখানকার কর্মীরাও কেউ বিজেপি ছাড়েনি। তারা অত্যাচারের মুখে পড়ে বাড়িঘর ভেঙে দিয়েছে, মেরেছে, কেউ ছাড়েনি। সেজন্য যারা ভাবছেন যে কি হবে না হবে, থাকে যাদের নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, তারা এই ধরনের ডিসিশন নিচ্ছেন। যারা পার্টির সঙ্গে নিজেকে যুক্ত করেছেন, পদের পরিবর্তন হতে থাকে, লোক সামনে পিছনে হতে পারে, পার্টি এগোচ্ছে, আমরা সবাই তার সঙ্গে আছি। বেশ দিলীপবাবু, আমার শেষ প্রশ্ন, যেটা অনেকে ফিস করে বলছেন, বিরোধীরা চিৎকার করে বলছেন, এবং যারা সমর্থক তারাও একটু ঘাবড়ে যাচ্ছেন, কোথাও গিয়ে কি কোনো সেটিং হয়ে গেছে দিলীপবাবু? দেখুন, আমি যখন বিধানসভায় ছিলাম সেই 16 সাল থেকে এই গল্প শুনে আসি। সিপিএম কংগ্রেস বলছে, টিএমসিও ইনডাইরেক্টলি বলতে চেষ্টা করে যে সেটিং হয়ে গেছে, তাতে লোকেরা যদিকে না যায় বা সিপিএমের লোকেরা না যায়। কিন্তু আমি বলছি, ভারতীয় জনতা পার্টি গত কয়েক বছর 200 কর্মী প্রাণ দিয়েছে, যারা রাজনৈতিক হত্যা হয়েছে, রাজনৈতিক বলি হয়েছে, ভোটের পরে 60 জনকে খুন করা হয়েছে, এবং তার মধ্যে প্রত্যেকটি কার্যকর্তা কর্মী হয় কেস খেয়েছে, না মার খেয়েছে, সর্বশান্ত হয়েছে। আমরা মাটি কেড়ে পড়ে আছি, চলবে, পারসেপশন তৈরি করার চেষ্টা হয়। কিন্তু আমরা যে বলিদান আর ত্যাগ তপস্যা করেছি সেটা মানুষ দেখেছে বলে বিজেপিকে স্বীকার করেছে। আমি বলবো আমার কর্মী বা সাধারণ কর্মীদের, বিজেপি আছে, আর বিজেপি বাংলার ভবিষ্যৎ তৈরি করবে। এতদিন আমরা কিছু আমাদের সমর্থন করেন লোক, তাও কাজ করেছি, আগামী দিনে করব, সাধারণ মানুষের সঙ্গে করব। পার্টি উপর থেকে নিচ, দিল্লি অবধি সবাই এখানে বাংলার পরিবর্তনের জন্য চেষ্টা করছে। কেউ যদি ভুল বুঝায়, সময় সেটা ঠিক হবে, ঘাবড়াবার কোনো দরকার নেই। বেশ অনেক ধন্যবাদ দিলীপবাবু, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও অনেক অতিথি রয়েছে, আমি আপনাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই মুহূর্তে দিলীপ ঘোষ যে কথাটা বললেন, তার পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তা হলো এই তরজাটা, যেটা দিলীপ ঘোষকেও জিজ্ঞেস করলাম যে আদৌ সেটিং হয়েছে কিনা। রাস্তায় যে ছেলে মেয়েগুলো কাজ করছে তারা প্রশ্ন করছে যে আসলে আমরা কি হচ্ছে, আমরা তো দিগ্ভ্রান্ত হয়ে পড়ছি। বাংলার এই মুহূর্তে যারা সমর্থকরা রয়েছেন, সেই সমর্থকদের সংখ্যা সেটা কিন্তু কম নয়, প্রায় 2 কোটি ওপরে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন শেষবার, সেই সমস্ত মানুষ কি প্রশ্ন করছেন এবং নেতারা কি বলছেন একবার দেখে নেব। উনি জানার চেষ্টা করুন, কিন্তু জানতে গেলে তাকে পশ্চিমবঙ্গে আসতে হবে। সেটা পরে ভাবা যাবে, এখন ভাবা যাবে। এই আমরা ছোটবেলায় গল্প শুনেছিলাম পিপু ফিসু, যে ঘরে আগুন লেগেছে, পাশ ফিরে এসো, না জল না ঢেলে। এখন সুকান্ত বাবুদের এই রকম, যে বিজেপির ঘরে আগুন লেগেছে, কিন্তু আরেকজন বলছেন আরেকজনকে চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়। আর কিছু নেই, গৌরীশঙ্কর ঘোষরা পার্টির খুব ডেডিকেটেড। ও ছোটবেলা থেকে আদর্শ, ও বেড়া ডিঙানো পার্টি নয়। আর তার ওখানে কিছু আভ্যন্তরীণ সাংগঠনিক তার মানবিমান আছে, দলের মধ্যে মিটে যাবে, এটা নিয়ে আপনাদের ভাবার কিছু নেই। আমি ওপেন হাউস ডিবেট করে দিচ্ছি। দেবজিৎ সরকার, বৈশানব চ্যাটার্জি, ফুয়াদ হালিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সাথে কংগ্রেসের তরফ থেকে। আমি প্রথমেই বৈশানব বাবুর কাছে যাবো। বৈশানব বাবু, একদিকে আপনারা আবার জিতলেন, আপনি নিজে নির্বাচনের সাথে সরাসরি এবার যুক্ত ছিলেন বালিগঞ্জে। আপনারা নিজেরা বারবার বলছিলেন যে কথাটা, যে বিজেপি এখানে ধারে কাছেও নেই। ইলেকশনটা হচ্ছে, যে জিনিসগুলো করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে ডিভিডেন্ড, সেগুলো আপনারা ঘরে তুলতে পারেন কিনা তার উপরে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে বিজেপি এবার আর আপনাদের প্রতিদ্বন্দ্বী নেই? কোথাও গিয়ে কি ওই আত্মতুষ্টিতে ভুগছেন আপনারা?
বিজেপি আসানসোলে 3 লক্ষ ভোটে হেরেছে, আর বালিগঞ্জে থার্ড হয়ে জমানাত জব্দ হয়েছে। তো একটা পার্টি যারা নিজেদেরকে বড়াই করে কথা বলে তাদের জমানাত চলে যাচ্ছে, আর যে এখানে 2014 2019-এ জিতেছিল লোকসভায় তাতে ওদের 3 লক্ষ ভোটে হেরেছে। বিজেপির বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির অন্তর্দত্ত প্রকাশ এসছে, রাজ্যের নেতারা চলে যাচ্ছে, একের পর এক ভেঙে যাচ্ছে। আসলে সমাজকে মেরুকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ধর্মবিশ্বাস আর এই উৎসবকে হাতিয়ার করে, ভাষাকে হাতিয়ার করে। এটা কিন্তু ভারত বাংলার সংস্কৃতি কৃষ্টির সঙ্গে যায় না। এই ধরনের রাজনীতি, বিভাজনের রাজনীতি বাংলার সংস্কৃতি কৃষ্টির সঙ্গে যায় না। বেশ, ঠিক এই জায়গা থেকে বৈশানাথ বাবু আপনার কাছে আসছি। দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সাথে। দেবজিৎ বাবু, বৈশানাথ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন বাংলাতে। আপনি নিজে ছাত্র আন্দোলন করেছেন, যুব আন্দোলন করেছেন, বৈশানাথ চ্যাটার্জিকেও দেখেছেন, পালস বোঝেন বাংলার মানুষের। বলছেন যে এই বিভাজনের রাজনীতি, যে রাজনীতিটা তোমরা করছো, এটা বাংলার মানুষ আর নিচ্ছে না, এটা কিন্তু প্রমাণের হওয়ার দিকে যাচ্ছে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে সিলেবাস চেঞ্জ করার ব্যাপার, যে কর্পোরেট জায়গাতে বলে স্ট্র্যাটেজি চেঞ্জ করা, তোমরা কি স্ট্র্যাটেজি চেঞ্জ করবে? কিভাবে চেঞ্জ করব, কি স্ট্র্যাটেজি নেব? বাংলার মানুষ, মানে বাংলার যারা সরকারি কর্মচারী তারা ডিএ পাবেন না, ডিএ না পেলে ঘেউ ঘেউ শুনতে হবে। তাহলে কি স্ট্র্যাটেজি চেঞ্জ করে আমরাও বলবো যে ডিএ না পেলে ঘেউ ঘেউ করবে না? না, তোমাদের বিরুদ্ধে বরাবর অভিযোগ হচ্ছে তোমরা বিভাজনের রাজনীতি করো। বৈশানাথ চ্যাটার্জি আবার বললেন। আমি আবারও বলছি, আমরা বিভাজনের রাজনীতি করি কি করি না সেটা মানুষ বিচার করবেন। বৈশানাথ বাবু বলেছেন যে আমরা বিভাজনের রাজনীতি করি। গত 24 ঘন্টায় 7টার উপর রেপ হয়েছে। তাহলে আমরা কি তাহলে সেটাকে সমর্থন করব? বকটুইয়ে অগ্নিকাণ্ড হয়েছে, বোম পড়েছে, রাত্রেবেলায় ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আনিস ছাদ থেকে পড়ে মরেছে, মন্দ লোকেরা বলছে এর পেছনে পুলিশ আছে। তাহলে আমরা ওটাকেই সাপোর্ট করি, কেননা এইগুলো হওয়ার পরেও তৃণমূল হই হই করে জিতছে। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের তাহলে সিলেবাস চেঞ্জ করতে গেলে এই অন্যায়গুলোকে সমর্থন করে যেতে হবে। এটাই যদি সিলেবাস চেঞ্জ করার যদি রাস্তা হয়, ভারতীয় জনতা পার্টি ওই সিলেবাস পড়বে না। আমরা আমাদের কাজ করে যাব, যা তাতে লক্ষ্মী আসুন বা না আসুন, আমরা জিতি বা হারি, আমরা ট্রেজারি বেঞ্চে বসি বা অপোজিশনে বসি, কিন্তু আমরা সত্যের রাস্তা থেকে, আমরা আদর্শের রাস্তা থেকে কখনোই ছড়বো না। বেশ, আমি ঠিক এই জায়গাতে ফুয়াদ হালিম আমাদের সঙ্গে রয়েছেন, সিপিআইএম এর মুখপাত্র ফুয়াদ হালিম এই সময় রয়েছেন। এবং তার পাশাপাশি আজকে ধর্মতলাতে আমি আরেকটা ফ্রেমও দেখিয়ে দিতে চাই, যেখানে আজকে ধর্মতলাতে চাকরি প্রার্থীদের সমর্থনে আজকে আমরা একদিকে দেখতে পেয়েছি সায়রা শাহ হালিম, তিনি পৌঁছে গেছেন, এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদারও পৌঁছে গেছেন। অর্থাৎ একবার শুনে নি। आप एप्लीकेशंस में ध्यान दीजिए, और जितना भी यहाँ पे यूथ है, युवा शक्ति है, उन सबको आप लोग, ये लोग बहुत क्वालिफाइड हैं, इन लोगों को आप लोग जल्द से जल्द जॉब्स दीजिए। मैम, हम लोग एग्जाम देके क्वालिफाइड हो चुका है। हम लोग qualified, and the government is not giving attention where it is required. They are qualified teachers, they are qualified people. Please give the due respect to their degree and please see that they are properly employed. सायरा जी, टीएमसी की ओर से बाबुल सुप्रियो ने आपको लो क्लास के लिए बताया कि आपका कोई क्लास ही नहीं है। আমি আর কিছু বলবো না, ওনার নিজের রায় আপনার ওনার কাছে আপনি রাখবেন। हम लोग को माननीय मुख्यमंत्री 3 टाइम्स हम लोग को प्रतिश्रुति दिया था कि हम लोग को लेंगे, लेकिन उन्होंने कई स्टेप नहीं लिए। ये देखिए, ये झूठे वायदे चल रहे हैं। अब ये युवा शक्ति जो है यहाँ पे बेहोश होती रहेगी, हड़ताल करेगी, या ये कंस्ट्रक्टिवली इनको एम्प्लॉयबल करेगा? क्या यही जो है भविष्य बंगाल का, कि यहाँ पे युवा शक्ति आंदोलन करती जाए? আমরা এই যে চাকরি প্রার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের দিকেও আমরা নজর রাখবো। সায়রা শাহ হালিমও পৌঁছে গেছেন ওখানে, কিন্তু এই মুহূর্তে ফুয়াদ হালিম আমাদের সঙ্গে রয়েছেন। ফুয়াদ হালিম, ডাক্তারবাবু, অক্সিজেন কিছুটা হলেও পেলেন, আজ খুশ তো বহুত হোক তুম, এটাই কি আপনার সংলাপ? এখন কিছুটা হলেও জেগে উঠলো সিপিএম? আরে পশ্চিমবাংলার মানুষ যদি হচ্ছে সাথ দেয়, তাহলে যে কোনো দল হচ্ছে তার প্রতিষ্ঠিত জায়গা পৌঁছানোর জন্য হচ্ছে আর কিছু লাগবে না। ফলে পশ্চিমবাংলার মানুষ তো বাম শক্তিকে পাশে মানে কোথাও গিয়ে যান্ত্রিক ত্রুটি হয়েছে। আমি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সাথে কংগ্রেসের তরফ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা আসলে আমরা দেখতে পেলাম যে একের পর এক নেতা যারা বিজেপি করছেন তারা বলছেন যে যোগ্য নেতৃত্ব তাদের অভাব, নেতৃত্ব অযোগ্য,
বিপদে কর্মীদের পাশে না থাকা এবং তার পাশাপাশি অনেক যারা নব্য, যারা তৃণমূল থেকে এসছে তাদেরকে বেশি করে গুরুত্ব দেওয়া। চারিদিকে একটা প্যান্ডেমোনিয়ামের মতন একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি বিজেপিতে। পাশাপাশি দেখতে পাচ্ছি যে আপনাদের একদা জোট সঙ্গী সিপিআইএম তারা কিছুটা হলেও শক্তি সঞ্চয় করেছে। আপনারা 100 বছরের একটা দল, আপনি নিজেও পলিটিক্যাল অবজারভার হিসেবে বহুদিন ধরে আপনারা এই বঙ্গের রাজনীতি দেখছেন। কি মনে হচ্ছে বিজেপি কি ঘুরে দাঁড়াতে পারবে যদি কংগ্রেসকে জিজ্ঞেস করা হয়? প্রথমে বলি যে বিজেপি একটা স্বতন্ত্র দল, তাদের আভ্যন্তরীণ সমস্যা নিয়ে সত্যি বলার আমার কোনো অধিকার বা মানে নৈতিক যোগ্যতা থাকার কথা না, কিন্তু একজন রাজনীতির ছাত্র হিসেবে এবং দেবজিৎ আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহচর বলতে পারি, অন্য দল করতে পারে, তো সেইখান থেকে নিয়ে দু একটা কথা বলতে পারি। আমি 2021 নির্বাচনের আগে একটা কথা বলেছিলাম যে ইউ ক্যানট উইন আ ব্যাটেল বাই মার্সিনারি। ভাড়াটে সৈন্য দিয়ে কখনো যুদ্ধ জেতা যায় না। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় সমস্যা হয়ে গেছে যে যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা কিন্তু এই বিশ্বাস থেকে ভোট দিয়েছিল যে তৃণমূলের অপশাসনটা তারা শেষ করবে। এবার অপশাসন চেয়ার টেবিল শেষ করে না, অপশাসন শেষ করেন কিছু মানুষ। যে মানুষগুলো আলটিমেটলি তখন আমরা বলেছিলাম তখন মানুষ নেয়নি, কিন্তু বাস্তবে যে সেটা সত্যি সেটা হচ্ছে এই জার্সি বদলের বীজে মূল তত্ত্বটা আলটিমেটলি কিন্তু মানুষ নিতে শুরু করেছে। কেন নিতে শুরু করেছে? কারণ ভোটের আগে যারা দমবন্ধ হয়ে যাচ্ছিল, কাজ করতে পারছিল না দলে থেকে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরছিল, ভোটের পরই তাদের বিবেক জাগ্রত হয়েছে এবং কাজ করতে চাইছে বলে তারা আবার তৃণমূলে ফেরত আসছে। বেশ অভিষেক বাবু আপনারা প্রত্যেকে থাকুন। আমি একবার অনুপম হাজরাকে পেয়ে গেছি। আমাদের পিসিআর থেকে বলা হয়েছে অল্প সময়ের জন্য অনুপম হাজরা রয়েছেন। অনুপম বাবুও একটা সময় বলেছিলেন যে অনেকগুলো সমস্যার কথা এবং আজকেও আবার সরব হয়েছেন। অনুপম বাবু, কোথাও গিয়ে কি মনে হচ্ছে অক্সিজেনের অভাব অনুভব করছেন আপনি এখনো? আমার অক্সিজেনের কোনো কম নেই, বরঞ্চ ওই আমার জেলাতে যিনি জেলা সভাপতি আছেন তার মাঝে মাঝে অক্সিজেনের অভাব হয়। তো মানে তৃণমূলের জেলা সভাপতি, তো ফলে আমার অক্সিজেন বরাবরই খুব বেশি। কিন্তু প্রবলেম যেটা হয় কি মাঝে মাঝে একটু বিরক্ত লাগে যখন দেখি যে বারবার একই প্রশ্নের মানে যারা বিজেপির যারা পুরনো কর্মী, যারা আদি কর্মী, যারা মাটি কামড়ে মানে দলের ফ্ল্যাগ বিয়ারার, পতাকা বহন করে নিয়ে যান, সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা যারা করেন পার্টির, তারা যখন ফোন করে যে দাদা কেন আপনাকে মানে দেখা যাচ্ছে না, কেন শুধু ফেসবুকেই দেখা যাচ্ছে, আন্দোলনে কবে নামবেন? ব্যাপারটা হচ্ছে আন্দোলনে নামার মতো পরিস্থিতি নেই বঙ্গ বিজেপিতে যা অবস্থা, মানে আমি বুঝতে পারি না। মানে মাঠে নামার জন্য কি কারোর কোনো লাইসেন্স দরকার হয়? আপনি একটা দাপুটে নেতা হয়ে মাঠে ময়দানে নামবেন, তার জন্য কি কোনো ট্রানজিট কপি দরকার হয় নাকি কোনো নেতা? আপনি যদি ধরুন, না আমি বলি আপনাকে, সেটা হচ্ছে ধরুন আপনি রিপাবলিক বাংলার প্রতিনিধিত্ব করেন, আপনি রিপাবলিক বাংলার অ্যাঙ্কার, কিন্তু আপনার কাজের পরিবেশটা যদি এমন তৈরি করে দেওয়া যায় যেখানে হয়তো আপনার কলিগ আপনার সঙ্গে কথা বলছে না, বা এরকম একটা পরিবেশ, মানে আমি নিউজ রুমের পরিপ্রেক্ষিতে বলছি, যেখানে হয়তো আপনি আপনার কলিগদের কাছ থেকে কোঅপারেশন পাচ্ছেন না, আপনি বেশিদিন কিন্তু এই কনফিডেন্স নিয়ে অ্যাঙ্কারিংটা করতে পারবেন না। তো ফলে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে না? অনুপম হাজরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে বিজেপিতে? না, বিজেপি বঙ্গ বিজেপি থেকে ডিমোটিভেটেড, মানে এক কথায় বিজেপি থেকে ডিমোটিভেটেড হয়নি, কিন্তু বঙ্গ বিজেপির যে কাজ করার পরিবেশ সেটা থেকে অনেক সময় ডিমোটিভেটিং ফ্যাক্টর কাজ করে। কারণ কি অনেকেই দেখবেন যে বিজেপিকে প্রচন্ড ভালোবাসে, মানে যারা আমাদের মতো যারা একটা ক্যাটাগরি, যারা অসময়ে বিজেপি জয়েন করেছিল 2019-এ, মানে যখন এই সুবিধাবাদী যারা ওই সুখের পায়রা, যারা কেউ মুখ্যমন্ত্রী হতে এসেছিলেন, কেউ বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলাতে এসেছিলেন, এই মানে হাওয়াতে যখন বিজেপি আসবে তাদের আগে কিন্তু আমরা জয়েন করেছিলাম। এবং একটা সময় যখন আমরা মাঠে নেমে রাজনীতি করতাম তখন কিন্তু অন্য কাউকে খুব একটা মাঠে দেখা যেত না। তারপরে একটা সময় এলো কি হঠাৎ করে তৃণমূল ভেঙে একগাদা মানুষজন চলে এলেন, তারপরে বিজেপির মধ্যে থেকে আলোচনা শুরু হলো, মোটামুটি বেরিয়ে এলো যে 8 থেকে 9টা মুখ্যমন্ত্রীও ঠিক হয়ে গেছে, মানে কে কি পদ পাবেন, মানে ক্ষমতায় আসার আগে দপ্তরও বিন্যাস হয়ে গেছে। তারা এখন বিজেপি যখন দেখলো যে বিজেপি ক্ষমতায় আসতে পারলো না, তারা আবার বিজেপির সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করতেই কিছুটা যেন ভুরু কোচকানোর মতো পরিস্থিতি হয়। তো আমি তাদের জন্য বলছি যে এই ধরনের যারা ওই ক্ষণস্থায়ী পাবলিক, তাদেরকে এত আপনাদের এই যুদ্ধটা থামবে কবে? এই মান অভিমান, যুদ্ধ অভিমান, এগুলো থামবে কবে? যারা দেওয়াল লিখছে, আপনাদের বোলপুর হোক বা বারাসত হোক, যারা দেওয়াল লিখছে, যারা ঘর ছাড়া হয়ে আছে, তারা তো দেখে একটু বিরক্ত হচ্ছে আপনাদের নেতাদের প্রতি। যে এই আপনাকে যারা ফোন করছে তারাও তো বোধহয় বিরক্ত যে আপনারা পথে নামছেন না, মার খাচ্ছে ওরা।
আপনারা পাশেও হয়তো দাঁড়াচ্ছেন না, এই সাধারণ মানুষগুলোকে কবে বলবেন যে আমরা পাশে আছি, এক কাট্টা হয়ে লড়াইটা করব? সেই জন্যই তো দরকার আত্মবিশ্লেষণ। আজকে বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর একটাও কি এমন মিটিং হয়েছে যেখানে সবাইকে, মানে ধরুন যারা এমএলএ জিতে এসেছেন বা যারা হেরেছেন তাদেরকে সবাইকে নিয়ে কি একটাও বৈঠক হয়েছে যেখানে জানতে চাওয়া হয়েছে যে আপনাদের হারার কারণটা কি, বা আরো ভালো করে সংগঠন করতে গেলে কি কি আপনাদের ফিডব্যাক কি? একটা ওপেন ফোরাম, একটা ওপেন স্পেস তো দরকার, যেখানে ওই টিপিক্যাল হায়ারার্কিক্যাল সেন্সটা থাকবে না যে আমি তোমার বস, অতএব আমি যা বলছি সেটাই ঠিক, তোমার কোনো সে থাকতে পারে না। আরে ভাই, যারা বুথ কর্মী তাদের কাছ থেকেও ফিডব্যাক নিন যে কিভাবে বুথটা শক্তিশালী হবে। সেই মানে ডেমোক্রেটিক পরিবেশটা এলে তখন এই যে মানে আমি যেটা বলছি আত্মবিশ্লেষণ বা এই ভরাডুবির কারণ বা কেন মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে, বিজেপি থেকে কিন্তু বীতশ্রদ্ধ কেউ হচ্ছে না, বীতশ্রদ্ধ হচ্ছে বঙ্গ বিজেপি থেকে। যারা বঙ্গ বিজেপি, যারা বেঙ্গল বিজেপিতে কাজ করতে পারছেন না তারা কিন্তু দিল্লিতে বা অন্যান্য রাজ্যে কিন্তু দিব্যি বুক ফুলিয়ে বিজেপির ফ্ল্যাগ নিয়ে ঘুরছেন। এরকম আমি 50টা বা 100টা লোকের নাম বলে দেবো। মানে আপনি বলছেন খুব ভ্যালিড একটা পয়েন্টে আপনাকে আমি ছাড়ছি, আপাতত ধন্যবাদ দিচ্ছি, যেখানে আপনি বলছেন যে বঙ্গ বিজেপি থেকেও ব্রেন ড্রেন হচ্ছে, যারা বাংলাতে কাজ করতে পারছেন না তারাই বিজেপির অন্যান্য প্রদেশে গিয়ে দারুণ ফাটিয়ে কাজ করছেন। ধন্যবাদ অনুপম হাজরা সময় দেওয়ার জন্য। এইটা নিয়ে বিতর্ক হোক, ওপেন হাউস বিতর্ক, এবং বিতর্কের মুখে একদম নজলের মুখে যিনি রয়েছেন দেবজিৎ সরকার, বাংলায় কাজ করতে পারছে না বিজেপিতে, সেই ফাটিয়ে অন্য রাজ্যে গিয়ে বিজেপিটা করছে, নেতা হয়ে কাজ করছে, সংগঠক হয়ে কাজ করছে। কোথাও গিয়ে মনে হচ্ছে এই লজ্জাজনক পরিস্থিতির জন্য আপনারা দায়ী? ময়ূক, আমি আমার মতন করে আমি উত্তর দেবো, আমাকে কয়েকটা মিনিট সময় দাও। প্রথমত, আমি বিজেপি বা আমাদের সংঘ ঘরানার বাইরে কোনো সংগঠনে কাজ করার অভিজ্ঞতা আমার নেই, সুতরাং কোনো সংগঠনের সঙ্গে বিজেপির তুলনা করা আমার কোনো জায়গাই নেই। আমি আমার মতন করে দেখেছি, বাকিদের সঙ্গে আমি চর্চা করেছি, তর্ক করেছি। হ্যাঁ, আমি আগমার্ক বাম বিরোধিতা করেছি, যখন কংগ্রেসের লোকেরা যখন বামেদের সঙ্গে যখন নেমেছিলেন, আমি যখন বিদ্যার্থী পরিষদ করতাম, তখন টিএমসিপি যখন তৈরি হলো তখন একসঙ্গে রাস্তায় নেমে কাজ করেছি, যখন আমাদের সঙ্গে ওনাদের জোট ছিল, মাননীয় অজিত পাঁজা তখন মন্ত্রী ছিলেন, তার সঙ্গেও কাজ করেছি। অবশ্যই তৃণমূলে গিয়ে নয়, বিজেপি মানে এবিভিপির হয়ে কাজ করেছিলাম। বিদ্যার্থী পরিষদ থেকে যখন রাজনৈতিক ক্ষেত্রে কাজ করতে আসি, তারপরে যে জিনিস হয়েছে সেটা আমি বলতে পারি আমার দিক থেকে। যে কথা আমাদের প্রাক্তন সম্পাদক তিনি বললেন বা বাকিরা যেসব কথা বলছেন তার সঙ্গে তারা তাদের ভিউজ রাখছেন, এটা অনস্বীকার্য যে আমরা নেতা বা নেতৃত্ব গুণ যাদের মধ্যে আছে বা যাদের মধ্যে নেই তাদের মধ্যে আনার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি সোজা কথা সোজাভাবে। বৈশানাথ চট্টোপাধ্যায় ওখানে বসে আছেন, আপনারা বৈশানাথ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে এই ঢাল তলোয়ার নিয়ে কি লড়তে পারবেন? আমি একদম সোজা কথাটাই বলছি, আমি ঘুরিয়ে ঘুরিয়ে বলছি না। আমাদের বিশ্বাস, আজ বিজেপি করেন, কেউ কাল বিজেপি করবেন, আমরা ছুত অচ্ছুত মানি না। আবার বলি, আমরা মনে করি কেউ আজকে বিজেপি করছেন, কেউ কাল বিজেপি করবেন, যিনি আজকে বিজেপি করছেন না, আমরা ছুত অচ্ছুত মানি না। আপনি বলছেন কালকে তৃণমূল বা সিপিএম বা কংগ্রেস থেকেও যারা আসবে তাদেরকেও আপনারা নেবেন এবং পরিবারকে বড় করবেন। ফুয়াদ আলিম এই মুহূর্তে ফুয়াদ আলিম দেবজিৎ সরকার যেখানে ছাড়লেন, যেখানে বললেন যে আজ বিজেপি যারা করছেন এবং কাল যারা বিজেপি করবেন প্রত্যেককে নিয়েই আরো বড় হবে বিজেপি, কি বলবেন? একদম মানুষের কাছে মানে স্পষ্ট বার্তা গেছে যে আসানসোলে লক স্টক এন্ড ব্যালেন্স, বিজেপির হচ্ছে নেতা ভোটার সবটাই হচ্ছে তৃণমূলের খাতায় হস্তান্তর হয়েছে। শত্রুঘ্ন সিনহা একেবারে হচ্ছে খাতায় কলমে বিজেপি থেকে তৃণমূলে গেছে, একেবারে হচ্ছে বালিগঞ্জ বাই ইলেকশনে খাতা কলমে হচ্ছে বিজেপি ক্যান্ডিডেট তৃণমূলের হয়ে এসছে। ফলে শুধু আপনাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে আপনাদের ভোটগুলো বিজেপিতে অনেক সময় গেছিল এর আগে, আপনাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে আপনারা বিজেপিতে ভোট ট্রান্সফার করেছিলেন তৃণমূলকে আটকাতে। লক স্টক এন্ড ব্যারেল হচ্ছে বিজেপির ভোট হচ্ছে আসানসোলে গেছে, মানে 10-20 হাজার নয়, লক্ষ লক্ষ ভোট হস্তান্তর হয়েছে। তার শীর্ষে হচ্ছে ক্যান্ডিডেটরা দাবি করেছে বিজেপি তৃণমূলকে। আমি একটু আমার কথাটা শেষ করি। আর দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাইছি, এখানে দাঁড়িয়ে যদি আপনি বিনীত প্রশ্ন করেন যে আর বাকি 29% লোকের ভোট এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে আছে। বালিগঞ্জে জিতে ফুয়াদা এখনো পর্যন্ত কলকাতা তোমার সঙ্গে আমি কথা বলছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। তুমি একটা প্রশ্ন বলো যে মুকুল রায়, শিশির অধিকারী কোন দলের লোক আছে, এবং বৈষ্ণব চ্যাটার্জি উত্তর দিক। বিজেপি আর তৃণমূলের যারা প্রতিনিধি পরিষ্কার করে বলুক
যে মুকুল রায় এবং হচ্ছে শিশির অধিকারী কোন দলের সদস্য বৈশাখ চট্টোপাধ্যায়কে ডিবেটে আনা হোক। বৈশাখ চট্টোপাধ্যায় ফুয়াদ আলী মেরে উত্তরটা প্রথমে বৈশাখ চট্টোপাধ্যায়ের কাছে যাব, তারপরে দেবজিৎ সরকার এবং অভিষেকের কাছে। বৈশাখ চট্টোপাধ্যায়, ফুয়াদ আলিম আপনাকে সরাসরি একটা প্রশ্ন করলো, উত্তর দিন। দেখুন, বিষয়টা স্পিকারের বিবেচনারই আছে। মুকুল না, না, তৃণমূলের অবস্থান কি আছে? তার স্পিকার সাহেবকে তৃণমূলের অবস্থান কি আছে সেটা জানতে চাইছি। স্পিকারের অবস্থান উনি নেবেন, আপনার দলের অবস্থান কি আছে? মুকুল রায় কোন দলের সদস্য? অবস্থানটা দেখুন। শিশির অধিকার কোন দলের সদস্য? সিপিএম এর হাস্যস্কর কথা শুনুন। উত্তর দিতে পারছে না, সেকেন্ড হয়ে মিছিল করছে। আপনি লজ্জা পাচ্ছেন উত্তর দিতে? সেকেন্ড কে থার্ড কে আপনি কি লজ্জা পাচ্ছেন এই প্রশ্নের উত্তর দিতে? আমি তো বলছি মুকুল বাবু আর শিশির বাবুর অবস্থানটা তারা তাদের প্রতিনিধিদের মাধ্যমে স্পিকার সাহেবের কাছে শুনানিতে জানিয়েছে। আপনাকে জিজ্ঞেস করছি, স্পিকার সাহেবকে জিজ্ঞেস করছি না, তাদের অবস্থান জানিয়েছে। আপনাকে জিজ্ঞেস করছি। আমাদের বাবুল সুপ্রিয় দাঁড়িয়ে ছিল, এমপি ছিল, বাবুল সুপ্রিয় ছেড়ে দিয়ে দাঁড়িয়েছে। শিশির অধিকারী কিছু বলতে পারছেন না, মুখ জড়িয়ে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে আপনার। বৈষ্ণবদা কেন কথা জড়িয়ে যাচ্ছে আপনার? কেন কথা জড়িয়ে যাবে? আপনাকে তো সোজা সাপটা প্রশ্ন করলাম, আপনার চড়াচ্ছে। তৃণমূলের অবস্থান কি আছে এটা নিয়ে? কথা আপনার চড়াচ্ছে। সেকেন্ড হয়ে আপনি তো অদ্ভুত ব্যাপার, এই প্রথম দেখলাম যে সেকেন্ড হয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে রিপোর্ট স্ট্রিট পর্যন্ত মিছিল। আবার 40 বছরের উপর রাজনৈতিকে দেখিনি যে তৃণমূল বিজেপি স্পষ্টভাবে বলতে পারবে যে শিশির অধিকারী কোন দলের সদস্য আছে, মুকুল রায় কোন দলের সদস্য আছে। এখানেই হচ্ছে পশ্চিমবাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস উভয় নেতা আদান প্রদান করার ক্ষেত্রে আমি দুজনের কাছে একটু আমি অভিষেকের কাছে যাব। অভিষেক, কোথাও গিয়ে কি তোমরা বা সিপিএম বারবার যে কথাটা বলেছে সেটিং, আমি দিলীপ ঘোষকেও সেইটা জিজ্ঞেস করলাম, কোথাও গিয়ে কি সেটিং হচ্ছে বলেই যারা বিজেপির যারা সমর্থক রয়েছেন তারা বারবার আশাহত হচ্ছেন? দেখো ময়ূক, একটা জিনিস আমাদের সবাইকে স্বীকার করে নিতে হবে, রাজনৈতিক সদস্য কিন্তু যে কোনো ভোটে 10% 12% থাকে, বাকি থাকে ফ্লোটিং ভোট, যারা ইস্যু ভিত্তিক তোমায় সমর্থন করে। আমি কাটমানির বিরুদ্ধে, আমি সিন্ডিকেটের বিরুদ্ধে, এই যে বিরোধিতাগুলো করছি তার মুখ যেই মুহূর্তে আমি দেখছি যে আজকে সব্যসাচী এবং কালকে সে ফেরত এসে আমার মেয়রের আসছে, আমি কোনোদিন বিজেপিকে ভায়াবল অপোজিশন ভাববো না, অপশন ভাববো না। কেন ভাববো না? কারণ আমি জানি না যে আজকে যে এখানে আছে কালকে সে কোথায় থাকবে। এই যে আজকে তুমি ভাবো তো, এই বাবুল সুপ্রিয়র বিজেপি ছাড়ার কারণটা কি? সে মন্ত্রিত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে বিজেপির কোনো নীতিগত সমর্থনের সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আমার একটা অ্যাসপিরেশন ফুলফিল হয়নি। এবার সেখানে দাঁড়িয়ে কিছু সংখ্যক মানুষ তো আছে যে যারা অ্যাকচুয়ালি বিরোধিতাটা করছে, সেই বিরোধিতার জন্য যেখানে ভায়াবল অপশন পাচ্ছে। হ্যাঁ, আমরা বালিগঞ্জে হয়তো ভায়াবল অপশন হয়ে উঠতে পারিনি, সেই কারণে আমরা সেই যেখানে বামপন্থীরা অনেক বেশি অ্যাডভান্টেজ পেয়েছে। একটা বুঝতে হবে যে বিশ্বাসযোগ্যতার জায়গাটা আজকে বিজেপি প্রশ্নের চিহ্নের মুখে পড়ে গেছে। বলতে গেলে অভিষেক দা, 1 মিনিট, আমার একটা প্রশ্ন আছে। তোমরা কি মনে করো অভিষেক দা যে তোমাদের যারা সমর্থক, তোমাদের যারা আদি থেকে কংগ্রেস ছাড়া কাউকে চেনে না, তাদের গিয়ে তোমরা বোঝাতে পারো যে সাঁইবাড়ি হত্যাকাণ্ড কিংবা আন্দোলনে যাদের হাত কেটে নিয়েছিল, তাদের যারা হাত কেটেছিল তাদের সঙ্গে এক রাস্তায় এক পতাকা নিয়ে হাঁটা বা অন্য পতাকা নিয়ে একই সঙ্গে মিছিলে হাঁটা তোমরা জাস্টিফাই করতে পারো কি? পারো? অভিষেক ব্যানার্জি উত্তর দিন। দেবজিৎ, দুটো দলের ভেতর যে জোটটা হচ্ছে, সেই দুটো দল তুমি যাদেরকে প্রশ্ন করলে ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি আমরা এখন শূন্য পেয়েছি। কিছু জায়গায় আমরা মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছি বলে এটা। কিন্তু একটা জিনিস তোমাকে আমি একটা অন্য প্রশ্ন করেছিলাম, তোমরা শাসককে চ্যালেঞ্জ করেছো, বিরোধীকে কখনো বিরোধীরা চ্যালেঞ্জ করে না। এইটা হচ্ছে গণতন্ত্রের স্বাভাবিক। আমি তোমাকে একটা প্রশ্ন করি, শুনে নাও দেবজিৎ। দেখো, তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমরা একটা যুক্তিসঙ্গত আলোচনা করছি, একটা যুক্তিসঙ্গত আলোচনা। আমি তোমাকে একটা অন্য প্রশ্ন করছি দেবজিৎ, তুমি একটা উকিল মানুষ, তুমি আজকে যখন তৃণমূলকে অপছন্দ করো, যে কাউকে দেখতে ভালো বা মানে কেউ খারাপ ইংরেজি বলে বলে তো অপছন্দ করো না, অপছন্দ করো কারণ তারা দুর্নীতিগ্রস্ত বলে, তাদের নীতিগুলোকে অপছন্দ করো। তাহলে তাদের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে তোমরা হাঁটো কি করে? তাদেরকে কি করে বিকল্প হিসেবে তুলে ধরো?
আজকে বিধাননগরে যখন সুজিত বোস মানে সব্যসাচীকে যখন তোমরা দাঁড় করাচ্ছ এবং পাশে লিখছো যে কাটমানি বিরোধী বা মুকুল রায়কে বলছো যে আমরা চিটফান্ডের তদন্ত করাবো সরকারে এলে এবং তার পোস্টার পায় মুকুল রায়, এটা মানুষ নিতে পারে নাকি নেওয়া উচিত? আমি আবারও বলছি সেই মুকুল রায় তো বা তুমি যে সব্যসাচী বাবুর নাম বলছো তারা কি আমাদের দলেতে থাকতে পেরেছেন, টিকে থাকতে পেরেছেন? সেই জোয়ার যদি হতো ছিল এক্স্যাক্টলি সেটাই প্রশ্ন। বলছি টিকে থাকতে পারেননি, তোমরা যে সংকল্প যাত্রা করলে, এরকম তোমরা গ্যারান্টি যে দিইনি কাগজগুলো কাউকে। বার করলে, এটাই যে প্রমাণ কাগজগুলো করে শুধু যে আমরা ছাপার কাউকে জন্য এই গ্যারান্টি দিইনি যে তুমি আমাদের দলে এলে তোমার বিরুদ্ধে কোনো রকম কানুনি কাজ হবে না, কোনো রকম আইনি কাজ হবে না বা আইনের পথে চলবে না, সেই জন্যই তারা চলে যেতে গিয়েছে। তার মানে আমরা তো কাউকে বলিনি, যদি এটা হতো যে তারপরেও তারা টিকে থাকতে তাহলে তোমার প্রশ্নের জাস্টিফিকেশন থাকতো না। শুভেন্দু শুনতে পাচ্ছি না, সব্যসাচী থাকতে পারিনি, মুকুল থাকতে পারিনি, তাহলে শুভেন্দু আছে কি করে? শুভেন্দুকে তো নারদাতে হাতে করে টাকা নিতে দেখা গেছিল, সেই ছবি টেলিভিশন চ্যানেলে এসেছিল। শুভেন্দুর নামে তো এত অ্যালিগেশন, তাহলে শুভেন্দু থাকছে কি করে? উনাদের দলে নাকি থাকলে কেউ থাকতে পারে না, তাহলে শুভেন্দু অধিকারী কি কারণে রয়েছে? একদম আমি বলি বিজেপির বিরোধী দলনেতা হয়ে কেন রয়েছে? আপনি তো শুভেন্দু অধিকারীকে তো হাতে করে টাকা নিতে দেখা গেছিল এবং সেই ছবি আপনাদের বিজেপির পার্টি অফিস থেকে জোর করা হয়েছিল, টেলিভিশন চ্যানেলে আপনাদের পার্টি অফিস থেকে প্রেস কনফারেন্স করা হয়েছিল। তাহলে ওই রকম টাকা নিতে দেখা গেছে তারা অপরাধী তো? শুভেন্দু বাবুকে যেরকম টাকা নিতে দেখা গেছে বাকিদেরও অনেককে দেখা গেছে তারা অপরাধী তো? আপনি যে এতক্ষণ বলছেন, না আমি সেটাই বলছি, তাহলে বাকিরা অপরাধী তো আপনি মনে করেন তো? আপনি তো আমাদের অনেক কিছু আপনি বলুন না, শুভেন্দু বাবুকে টাকা নিতে দেখা গেছে, বাকিদেরও দেখা গেছে তোয়ালে মুড়িয়ে কাগজে মুড়িয়ে টাকা নিতে, কেউ বলেছেন ওই আলমারির মধ্যে রেখে দাও, সব দেখা গেছে। তাহলে এটা অপরাধ তো, নেওয়াটা ঠিক হয়নি তো? যারা নিয়েছে তারা কেউ ঠিক করেনি তো? আপনি শুভেন্দু বাবুর ক্ষেত্রে শুধু শুভেন্দু নিয়ে কেন আলোচনা করছেন? একটু বাড়িয়ে করি না, সবাইকে ঢাকার ছবি উঠেছে শুধু শুভেন্দু নিয়ে কেন আলোচনা করবো? বাকি লোকটা হচ্ছে বিচার চলছে, ওই সংখ্যাগুলো কথা বলবো না। আর শুধু শুভেন্দু অধিকারীর বেলায় ওটা নিয়ে এখনই আলোচনা করতে হবে। আপনি আমাকে প্রশ্ন করছেন, আপনি উত্তরটা দিন। কালীঘাটে হবে এই ধরনের কাজের বিচার তৃণমূল ভবনে হবে, এই ধরনের কাজের বিচার আদালতে হবে না, জনতার আদালতে তো হবেই না। আমি আবার বলছি যদি শুভেন্দু বাবুর ওটা নেওয়া অন্যায় হয় তাহলে বাকিদেরটাও অন্যায় তো? আসুন ছবিটা আপনারা দেখিয়েছিলেন না, আপনারা তো বলছেন, আপনি শুভেন্দু বাবু বলছেন যে টাকা নিতে দেখা গেছে, যাদের টাকা নিতে দেখা গেছে তাদের অন্তত বলেছিলাম যে বিজেপির চক্রান্ত করেছে। বৈশালদা এই এক মিনিট, আপনি সব্যসাচীরটা বলছেন যেহেতু আপনাদের ছেড়ে গেছে, মদন মিত্রর নাম শুভেন্দুর বলছেন আপনাদের ছেড়ে গেছে, শুভেন্দুর সৌগত রায়ের নাম জানেন? আপনি শুভেন্দুর নাম করছেন কেন? ফিরাদ হাকিমের নাম শুনেছেন বা দেখেছেন? তাদের টাকা নিতে তারা তো টাকা নেননি। আপনি আমার কথা বলছেন, শুভেন্দুর নাম শুধু কেন নিচ্ছেন একা? পারছেন না। আমি আসবো আপনাদের দুজনের কাছে, তিনজনের কাছেই আসবো। ফুয়াদ আলিম এই মুহূর্তে, আরে শুভেন্দুর টাকা নেওয়ার ছবিটা কোথায়? আচ্ছা আমি ফুয়াদ আলিম 30 সেকেন্ড। ফুয়াদ আলিম কোথাও গিয়ে তৃণমূল এবং বিজেপির যে তরজাটা চলছে কোথাও গিয়ে আপনার বক্তব্য 30 সেকেন্ড। না, এটা তো একটা সোপ অপারার মধ্যে রূপান্তরিত হচ্ছে। আজকাল যে সোপ অপারাগুলো দেখা যায় না, এই চুলোচুলি হয় মহিলাদের মধ্যে, পরিবারের মধ্যে অভ্যন্তরীণ রাগারাগি, এটাতে তৃণমূল বিজেপির হচ্ছে মনে হচ্ছে একটা পরিবারে তাদের হচ্ছে সদস্য হচ্ছে কোনো সময় এই পক্ষ নিচ্ছে, কোনো সময় ও পক্ষ নিচ্ছে, সেটা নিয়ে যে দুটো দলের মধ্যে চুলাচুলি যাচ্ছে। নীতিটা কোথায়? পশ্চিমবাংলার বর্তমান অবস্থাটা কি আছে? এখানে বেকারত্ব থেকে কি করে বেরোবে সেটা নিয়ে কর্মসূচি নিয়ে কি দুটো দলের মধ্যে বিতর্ক হচ্ছে? পশ্চিমবাংলায় যে
আইন শৃঙ্খলার যে পরিস্থিতি হয়েছে সেটা নিয়ে কি বিতর্ক হচ্ছে? বৈশাখ চট্টোপাধ্যায় দেবদেব সরকার কি বলবে এখানে? বিতর্ক যে কে টাকা নিয়েছিল না কে দেবদেব সরকার এরা তো ভ্যালিড প্রশ্ন আছে। কে টাকা নিয়েছিল আর কে টাকা নেয়নি তাই নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রশ্ন উত্তর পর্ব চলছে। সিপিএম পার্টি 34 বছর ধরে তো চেষ্টা করেছেন দাদা। আরে এতই যদি নীতি থাকবে তাহলে শূন্য আসন পেলেন কেন? আসানসোলে কি অবস্থা আপনাদের? এখানে ভোট পেয়েছেন, সেকেন্ড হয়েছেন বলে, আরে সেকেন্ড কে হলো, থার্ড কে হলো, ফোর্থ কে হলো, ফার্স্ট তৃণমূল কংগ্রেসই থাকবে। মানুষের আশীর্বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসই প্রথম থাকবে বাংলায়, কারণ আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি। আমরা বিজেপি বা সিপিএম এর মতো নয় যে বছরের সবকিছুর মতো নির্বাচনের সময় সবাইকে একটু বিরত করছি আমি আবার 2 মিনিটের জন্য আমাদের আরেক বিশেষ অতিথি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আসানসোল থেকে রয়েছেন অগ্নিমিত্রা পল। আমি কয়েকটা তিনটে প্রশ্ন অগ্নিমিত্রা পলকে করব, তারপরে বাংলার মানুষের জন্য যারা বিজেপির সমর্থক, প্রান্তিক সমর্থক যারা রয়েছেন তাদের অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আজ জবাব চায় বাংলা। সেখানে এই মুহূর্তে অগ্নিমিত্রা পল যদি থাকেন আমাদের সঙ্গে, এই মুহূর্তে অগ্নিমিত্রা পলকে আমি জিজ্ঞেস করছি। অগ্নিমিত্রা পল, আপনি প্রথমেই বলেছিলেন যে সাংগঠনিক কিছু ত্রুটি আছে, সেই কারণে আপনাদের এই জয়টা এবার হলো না। কি মনে হয় এখন, কি মনে হয় সংগঠন কি আপনারা ঠিকঠাক চালাতে পারেননি? সাংগঠনিক ত্রুটির থেকেও তার আগে বলেছিলাম যে সন্ত্রাস। আজকে যে 3টে অ্যাসেম্বলি থেকে সব থেকে বেশি টিএমসি লিড করেছে, বারাবণী, জামুরিয়া আর পাণ্ডবেশ্বর, সেখানে কি ধরনের সন্ত্রাস সেটা আপনারা দেখতেই পেয়েছিলেন ভোটের দিন, যেখানে আমার গাড়ি অ্যাটাক করা হয়েছিল, আমাকে অ্যাটাক করা হয়েছিল, স্টোন পেল্টিং করা হয়েছিল, আমার সিকিউরিটিকে মারা হয়েছিল। এবং জবে থেকে নাম অ্যানাউন্স হয়েছে, আমার জবে থেকে আমরা প্রচার করতে শুরু করেছি, সেখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে, ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে, যে সেন্ট্রাল ফোর্স 12 তারিখে থাকবে, তোকে তারপর কে বাঁচাবে? তোর স্বামীর চাকরি কে রাখবে আর তোর মেয়ের টিউশন গেলে তাকে কে বাঁচাবে? সুতরাং সাংগঠনিক ত্রুটির থেকেও বেশি যেটা আগে ছিল, যে কারণে আজকে বিজেপি পার্টির সমর্থক বা কর্মীরা কাজ করতে নামেনি, সেটা হচ্ছে সন্ত্রাস। 2021 2রা মের পর যে সন্ত্রাস হয়েছে তার প্রভাব এখনো রয়েছে, এবং এখনো টিএমসি পার্টি পুলিশ এবং প্রশাসনের সাহায্য নিয়ে, খুব দায়িত্ব নিয়ে তারা সন্ত্রাস ছড়িয়ে চলেছে। কিন্তু অগ্নিমিত্রা পল, সন্ত্রাসের যেটাকে অ্যালিবাই বলে, রহস্য রোমাঞ্চ উপন্যাস বা ক্রিমিনোলজিতে যেটাকে অ্যালিবাই বলে, অজুহাত, সেটা কি কোথাও গিয়ে অজুহাত হয়ে যাচ্ছে না? অজুহাত হবে কোথা থেকে? যেখানে আজকে কর্মীদের মারা হচ্ছে, যেখানে ক্যান্ডিডেটের ওপর অ্যাটাক হচ্ছে, যেখানে আজকে সকালে আমাদের পার্টি অফিসকে দখল করে নেওয়া হচ্ছে, সেখানে অজুহাত কোথায়? আপনারা তো সাথে রয়েছেন, আপনারা তো আনবায়াসড নন, যা ঘটছে আপনাদের সামনে ঘটছে। আজকে 12 তারিখে ভোটের দিন বলা হলো সংবাদ মাধ্যম আমার সাথে ট্রাভেল করতে পারবে না। আপনাদেরকে আমি নিমন্ত্রণ করিনি ট্রাভেল করার জন্য, আপনারা নিজেরা এসেছিলেন ইলেকশন কভার করার জন্য। আপনাদের এখানকার ডিএম এবং ডিসি অভিষেক মোদি এবং ডিএম অরুণ প্রসাদ মিশ্রা খুব দায়িত্ব নিয়ে মিথ্যা কথা বললেন। আমি তো শিখিয়ে দিইনি মিথ্যা কথা বলতে। তারা বললেন যে আমার সাথে ক্যান্ডিডেটের সাথে প্রেস যেতে পারবে না, তাদের কাছে নাকি ফোনটা দেখিয়ে বললেন আমার কাছে অর্ডার আছে। যখন অর্ডার দেখতে চাইলাম তখন অর্ডার দেখাতে পারলো না। আপনাদের 40 মিনিট নষ্ট করে তারপরে বললো আপনারা এখন যেতে পারেন। তাহলে আলিবাই আসছে কোথা থেকে? আলিবাই তো হয় যখন সেটাকে প্রমাণ দেখাতে পারি না, আপনারা তো প্রমাণ দেখাচ্ছেন না। কিন্তু এটাও তো সত্যি কথা, বিপদে পড়লে অনেক বিদ্রোহী নেতা আমরা দেখতে পাচ্ছি যারা পদ ছাড়ছেন, যারা পদত্যাগ করছেন। আমরা একের পর এক যেভাবে দেখাচ্ছি, নদিয়ায় পদ ছাড়লেন 10 নেতা, রাজ্য সম্পাদক তিনি পদত্যাগ করলেন। এই যে পদত্যাগগুলো, কোথাও গিয়ে মনে হচ্ছে বঙ্গ বিজেপি আবার একটা ডামাডোলের মধ্যে চলে যাচ্ছে। এটা থেকে বাঁচাবেন কি করে? এই যে যারা আবেগের বসে বিজেপিটা এখনো করছে, তারা তো ডিমোটিভেটেড হয়ে যাবে। সাংগঠনিক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো জায়গা জায়গা বিশেষে রয়েছে। আজকে আমি গতকাল কাউন্টিং রুম থেকে বেরিয়ে এসে বলেছি যে হারের সমস্ত দায়িত্ব মাথা পেতে নিচ্ছি এবং সেটাকে অ্যানালাইজ করতে হবে। আমি আলেবাই দিচ্ছি না, কিন্তু আপনি কারণ জিজ্ঞেস করলেন তাই কারণ বলছি।
দি মোস্ট ইম্পর্টেন্ট কারণ। তারপরে হচ্ছে সাংগঠনিক ত্রুটি, তারপরে হচ্ছে আরো অনেক কারণ আছে। উই নিড টু অ্যানালাইজ দ্যাট। আজকে মুর্শিদাবাদের সভাপতি আমাদের সম্মানীয় এমএলএ যে আজকে সম্পাদকের পদ থেকে উনি ইস্তফা দিতে চাইছে, তার কি প্রবলেম সেটা জানতে হবে। সেটাকে আপনি ইউনিভার্সাল একটা প্রবলেম বলে ধরতে পারেন না যে বঙ্গ বিজেপি ডামাডোলের মধ্যে। ইউ কান্ট সে দ্যাট, দ্যাট ইজ এরিয়া স্পেসিফিক। ওনার কি প্রবলেম সেটা শীর্ষ নেতৃত্বকে বলতে হবে। বাট হাউ ক্যান ইউ ইউনিভার্সালি সে কি বঙ্গ বিজেপি একটা ডামাডোলের মধ্যে? ইউ রিয়েলি কান্ট সে দ্যাট। বেশ বেশ অগ্নিমিত্র, আমার শেষ প্রশ্ন, আপনি আপনার যে বিধানসভার আসন, সেই আসনেও কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট করতে পারেননি। ভয় লাগছে না আরো বেশি করে মাটি কামড়ে এবার পড়ে থাকার সময় যারা কর্মীরা রয়েছেন তাদেরকে আরো বেশি করে নিয়ে এসে লড়াইটা করার সময়? দেখুন, আমার বিধানসভা থেকে আমি আমার যে মন্ডল 1, মন্ডল 2 এবং মন্ডল 3, তিনটে মন্ডলে আমি এগিয়ে রয়েছি। মন্ডল 3-তে যেটা হচ্ছে পঞ্চায়েত এলাকা, সেখানে সব থেকে বেশি, মন্ডল 4-এ সেটা সব থেকে বেশি সন্ত্রাস হয়েছে সেটা পঞ্চায়েত এলাকা। বাট আগেই বলছি, আমি কোনো অজুহাত দিচ্ছি না। আজকে পঞ্চায়েত এলাকাতে সন্ত্রাস হয়েছে, কিন্তু সেই সন্ত্রাসের মোকাবিলা করে তাও মানুষ কেন ভোট দিল না সেটা অ্যানালাইজ করতে হবে। কিন্তু আজকে খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আসানসোলের আরবান জায়গায় যেখানে যেখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট, যেখানে যেখানে বড় বড় টিএমসির নেতৃত্ব ছিল, সেই সবকটা ওয়ার্ডে আমরা জিতেছি। আজকে যেখানে কর্পোরেশনে আমরা হারলাম, আজকে সেখানে 2200-2500 ভোটে আমরা সেখানে জিতছি। বড় বড় টিএমসির নেতারা সেই ওয়ার্ডে রয়েছে, অথচ আমরা জিতছি। ইজন্ট দ্যাট ভেরি সিগনিফিকেন্ট? একদম অগ্নিমিত্র পল, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে এই মুহূর্তে আরো অতিথিরা রয়েছেন, আপনাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বলবেন? সমস্যা আছে কিন্তু এটা ইউনিভার্সাল প্রবলেম নয়। বিজেপি আবার ঘুরে দাঁড়াবে এবং লড়াইটা চোখে চোখ রেখে করবে বিজেপি আপনাদের সাথে। 30 সেকেন্ড। 3 লক্ষ ভোটে হেরেছে, নিজের বিধানসভায় হেরেছে, হেরে গিয়ে পরাজিতর আর্তনাদ করছেন উনি নির্বাচনের দিন কত বড় বড় কথা বললেন, তারপরে নিজের যে আসনে বিধানসভায় জিতেছিলেন 9 মাস 11 মাস আগে, সেই বিধানসভাও ধরে রাখতে পারলেন না। যেখানে তৃণমূল হওয়ার পর থেকে তৃণমূল কোনোদিন মেম্বার অফ পার্লামেন্টে জেতেনি, এবারে হ্যাভক মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতলো। দেবজিৎ সরকার 30 সেকেন্ড কি বলবেন? উনি যে অ্যালিবাইগুলো 3 লক্ষ ভোটে হেরেছেন বৈশ্বনাথ দা, সেই সময়টা ভুলে গেলেন যখন কিনা গালে হাত দেওয়া মমতা দেবীর সেই ছবি। আমি কি মানুষকে এত ভুল বুঝলাম? যখন মাত্র একজন জিতেছিলেন এমপি ইলেকশনে, মমতা দেবী একা, সেই দিনগুলো ভুলে গেলেন বৈশ্বনাথ দা? তখন তো আমাদের সঙ্গে জোটও ছিল, আমরা তো লড়াই করেছি। না, আমি কোনো মানুষের সঙ্গে মানুষের তুলনা করছি না। আমি মমতা দেবীকে কখনো ছোট করছি না। আমি সেই মমতাকে এখনো পর্যন্ত সেই সম্মানটা দিই, এই মমতাকে দিই না, সেটা আলাদা কথা। বেশ ফুয়াদ আলিম 30 সেকেন্ড। দ্বিতীয় আসনে পৌঁছেছেন গোটা বাংলায়, কি চোখে চোখ রেখে তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা করতে পারবেন, না থার্ড বয় হয়েই থাকবেন? না, আমরা তো প্রমাণ করে দিয়েছি। বালিগঞ্জে 7টি ওয়ার্ডে 2টি ওয়ার্ডে আমরা লিড করেছি, যেখানে তৃণমূল তাদের হচ্ছে সন্ত্রাসের মাধ্যমে গত বিধানসভা এবং পৌরসভা নির্বাচনে মানে একেবারে হচ্ছে বিরোধী শক্তিদেরকে মাথা তুলতে দেয়নি। সেখানে দাঁড়িয়ে বিজেপি ক্যান্ডিডেটের জমানত বাজেয়াপ্ত হয়েছে এবং যেই 2টি ওয়ার্ডের মধ্যে বিজেপির প্রভাব ছিল, আমরা দেখলাম যে বিজেপির ভোটটা হচ্ছে সরাসরি হচ্ছে তৃণমূল খাতায় হস্তান্তর হয়েছে। ফলে এই গোটা পরিবেশের মধ্যে আমাদের যে কথাটা বলার আছে সেটা হলো যে মেশি বিরোধিতা করে লাভ নেই। তৃণমূলের সঙ্গে যদি লড়াই করতে হবে, জমিতে নেমে হচ্ছে চোখে চোখ রেখে হচ্ছে লড়াই করতে হবে, চোখে চোখ রেখে লড়াই করতে হবে। ফুয়াদ দা, আমি অভিষেকের কাছে যাব। অভিষেক, বিজেপি নিজে স্ট্র্যাটেজি বলল, তৃণমূল বলল যে তারা 1 নম্বর ফার্স্ট বয়, এইদিকে আমরা দেখতে পাচ্ছি লাস্ট বয় যারা ছিল তারাও সেকেন্ড বয় হয়ে যাচ্ছে। কংগ্রেসের কি হবে এই বাংলায়? কংগ্রেসেরও তো বাঁচাকুচা কিছু সমর্থক আছে, আদি কংগ্রেসি যারা রয়েছে, আবেগটা আছে, তারা এবার কি করবে? তারা কি ঝেঁটিয়ে এবার তৃণমূলে চলে যাবে? মানে অতটাও খুশি হওয়ার কারণ নেই ময়ূক। আমি তোমাকে এবার বলি যে তোমরা যে মানে মিডিয়াতে যে কথাটা খুব চলতো যে এই বাইনারি বলে একটি বস্তু, বাইনারি বলে বস্তু কিছু নেই। আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লড়াইটা এবার আঞ্চলিক হবে। যে তৃণমূলকে যেখানে যে হারাতে পারবে সেই
প্রবাবেল ব্যক্তিত্ব আলটিমেটলি সেখানকার বিরোধী মুখ হবে। বেশ এবং বেশ সেটা এবং সেই অনেস্টি এবং ইন্টিগ্রিটিটা থাকতে হবে। আজকে আছি কালকে নেই, পরশু আবার থাকতে পারি, বা তারপরের দিন কি হবে, কনসিস্টেন্সি খুব খুব গুরুত্বপূর্ণ। এই যে বিতর্ক, এই যে তর্ক, এই যে তরজা, এগুলো চলতেই থাকবে। কিন্তু আপনাদেরকে বলছি, আমরা নেতাদের কণ্ঠস্বর হয়ে না, মানুষের কণ্ঠস্বর, সমর্থকদের কণ্ঠস্বর, যারা ঘর ছাড়া তাদের কণ্ঠস্বর, তৃণমূলের প্রান্তিক যারা কর্মী তাদের কণ্ঠস্বর, বিজেপির প্রান্তিক কর্মীর কণ্ঠস্বর, সিপিএম হোক কংগ্রেস হোক, যারা মানুষ, সাধারণ মানুষ, তাদের কণ্ঠস্বরে এই প্রশ্নগুলো নেতাদের করে যাব। আপাতত একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি ব্রেকিং নিউজ সেগমেন্টে। সঙ্গে থাকুন জবাব চায় বাংলা। ফিরে এলাম বিরতির পরে। বড় একটি ব্রেকিং নিউজ। কোচবিহারে আক্রান্ত পুলিশ, তুফানগঞ্জ থানার ঘটনা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। যখন পুলিশকে মারধর করা হয়, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পাল্টা লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনায় আহত দুপক্ষের 3 জন। এই মুহূর্তে পৌলমী রয়েছে নিউজরুম থেকে। পৌলমী, বিস্তারিত জানাও, কি জানতে পারছো? একেবারে ময়ূক, যে ঘটনা সত্যি একবার প্রশ্নের মুখে ফেলে দিল আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকেও। কেননা পুলিশ আধিকারিকরা যখনই অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েছিল, গত 15 এপ্রিল মুখ এবং বধির এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল 3 জনের বিরুদ্ধে। 15 এপ্রিল ওই দিনে একজনকে গ্রেফতার করা হয়েছিল, বাকি 2 জনকে গ্রেফতার করবার জন্য আজ যখন পুলিশ আধিকারিকরা যায়, তখনই তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। এমনকি তাদেরকে লাঠি সোটা নিয়ে তেড়ে আসে সাধারণ মানুষজন, এলাকার মানুষজন। তারা কাদের জন্য ছুটে আসছে? পুলিশ আধিকারিকদেরকে মারবার জন্য, অভিযুক্তদেরকে বাঁচানোর জন্য। আর এখানেই প্রশ্ন উঠছে, শুধু তাই নয়, অভিযুক্তদের যে পরিবার, তারা রীতিমতো আক্রান্তর পরিবারকে হুমকি দিয়ে আসছিল যে অভিযোগ তুলে নিতে হবে। এই ধরনের দৃশ্য কিন্তু কোচবিহারের তুফানগঞ্জ। বেশ বেশ, অনেক ধন্যবাদ পৌলমী। আমরা এই খবরের দিকে নজর রাখবো। আপাতত জবাব চায় বাংলা এই পর্যন্ত। এরপরে 294 দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কথা হবে চোখে চোখ রেখে।